ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও অফ ওয়াইএসজিসি। আজকে আমরা কথা বলবো হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে। ডিপ্লোমা প্রোগ্রামের ইনডেপথ যতগুলো বিষয় আছে সেগুলো নিয়ে আজকে আমরা পোস্টমর্টম করবো। ওকে, সো এটা সেপ্টেম্বর ইনটেকের একদম লাস্ট মুভমেন্টে দাঁড়িয়ে আছি, আর এক মাস হয়তো অ্যাপ্লিকেশনের সময় আছে আমাদের হাতে সব কিছু করার জন্য। তো আপনাদের রিসেন্ট আমি ডিপ্লোমা নিয়ে একটা ভিডিও দেওয়ার পর অনেকের অনেক ধরনের কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। এখানে বিষয়টা অনেকের এটা চিন্তা করছেন এখন ডিপ্লোমা প্রোগ্রাম মানে আমি টাকা ইনকামের জন্য চায়নায় যাবো, এই ধরনের অনেকগুলো বিষয়। আসলে ডিপ্লোমা প্রোগ্রামের ইনডেপথ অনেকগুলো পয়েন্ট অফ ভিউ আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে। যদি এগুলো না জেনে আপনি হঠাৎ একটা ডিসিশন নিয়ে ডিপ্লোমায় চলে যান, তাহলে যে কোনো ধরনের প্রবলেমে আপনার কেরিয়ারের একটা বিশাল প্রবলেম সৃষ্টি হয়ে যেতে পারে। হয়তো আপনি এই মুহূর্তে এটা রিয়েলাইজ করবেন না, বাট আপনার 5 বছর 4 বছর পর একটা সময় যাওয়ার পর যখন আপনি চিন্তা করবেন আপনি আর কেরিয়ার কোথাও গ্রোথ হচ্ছে না, তখন আপনি রিয়েলাইজ করবেন ইট ওয়াজ এ ব্যাড ডিসিশন ফর ইউ। সো আমরা চাই না আপনাদের কেরিয়ারে যে কোনোভাবে আসলে থমকে যাক, যার জন্য আমরা প্রত্যেকটা পয়েন্টকে আমরা নিয়ে সামনে নিয়ে আলোচনা করবো। ওকে, আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ডিপ্লোমায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন। শুড ইউ পারসিউ এ ডিপ্লোমা ইন চায়না অর নট? বিশাল একটা প্রশ্ন এটা একটা। সো কেউ বলে যে আসলে ডিপ্লোমা ওয়েস্ট অফ টাইম, আর কেউ এখানে বলছে হচ্ছে এদিকে ইটস এ লাইফ চেঞ্জিং অপরচুনিটি। ওকে, সো এই প্রশ্নের উত্তর খুঁজবো আজকে আমরা সম্পূর্ণ সেশন জুড়ে। আমরা চেষ্টা করবো আপনার মতামত যেগুলো ছিল সেগুলোর সাথে আসলে যাচ্ছে কিনা, আবার অন্যরা যেটা বলেছে সেগুলো আসলে কতটা রাইট। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর খুঁজতে বাকি প্রত্যেকটা স্লাইড আপনার জন্য গুরুত্বপূর্ণ। এবার আমাদের নেক্সট পার্ট আমরা এখন আলোচনা করব হচ্ছে প্রথমত যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের চায়নায় যাওয়া উচিত কি উচিত না সেই বিষয়ের উপর। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা আসে সেটা হচ্ছে মাইন্ডসেট। ওকে, আমরা কয়েকটা মাইন্ডসেট নিয়ে কথা বলবো, তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল থিঙ্কিং। কেমন আমরা যে ডিপ্লোমা প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা হচ্ছে দেশের বাইরে যাচ্ছি, এজ একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করার জন্য যাচ্ছি। ওকে, এটা আমরা এখানে আমার বাংলাদেশের কোনো স্টুডেন্ট না, আমি যখন বাংলাদেশের কোনো একটা প্রতিষ্ঠানে থাকি তখন আমি এজ এ স্টুডেন্ট হিসেবে বলি, কিন্তু যখন আমি দেশের বাইরে যাই তখন আমার টেক একটা সংযুক্ত হয়, শব্দ একটা সংযুক্ত হয়, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল। সো ইন্টারন্যাশনাল মাইন্ডসেট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইন্টারন্যাশনাল মাইন্ডসেটটা সবচেয়ে জরুরি। আপনি ওখানে গিয়ে দেশকে রিপ্রেজেন্ট করেন, শুধুমাত্র ডিগ্রি আপনার আলটিমেট লক্ষ্য থাকে না। এইখানে একদম মেনশন করে দেওয়া হয়েছে ডিগ্রি শুধুমাত্র আপনার এখানে অর্জন না, আপনার এখানে অনেকগুলো অর্জন আছে, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন অ্যাজ এ সার্টিফিকেশন, প্রত্যেকটা কিছু সেটার জন্য আপনাকে কিন্তু প্রথমত রেডি হইতে হবে। আপনি ওইটা কনজিউম করা, ওইটা নিজের জন্য হওয়ার জন্য যে 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 স্কিলগুলো প্রয়োজন সেটা নিজের মধ্যে আগে ইনহেরিট করতে হবে। তো এই জিনিসটা জরুরি। এটাকে আপনার মধ্যে যদি হয় দ্যাট দ্যাট ইজ লাইক দ্যাট, আপনাকে এটা যদি আপনার মধ্যে থাকে তার মানে এর পরের যে প্রথম ফেজটা, যে আপনি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত। এটা কিভাবে রেডি করতে হয়, এটার জন্য কি কি স্কিল প্রয়োজন হয়, এগুলো নিয়ে আরো অনেকগুলো ফেজ আছে, আলোচনা আছে, কারণ এক একজনের জন্য বিষয়টা এক এক রকম, সম্পূর্ণ ডিফারেন্ট। ওকে, আমরা সাধারণত আমাদের যে ওয়ার্কশপগুলো আমরা আপনাদের জন্য কন্ডাক্ট করে থাকি সেগুলোতে আমরা হয়তো সাধারণত চেষ্টা করি এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করার জন্য, এবং এগুলো নিয়ে আমরা ইন হাউস একটা কর্মশালা রাখি যাতে আপনারা যাদেরকে রেডি করতে পারেন ফরের ফেজের জন্য। সো এরপর আসে আমাদের নেক্সট পয়েন্টে, ইম্প্যাক্ট সেন্ট্রিক থিঙ্কিং। আপনি যখন কোনো একটা ডিগ্রি, কোনো একটা সময়, একটা 3 বছরের মতো একটা সময় কোনো একটা কোর্সের পেছনে দিচ্ছেন, কোনো একটা কিছু অর্জনের জন্য দিচ্ছেন, চেষ্টা করবেন হচ্ছে এটার ইম্প্যাক্টটা নিয়ে আগে প্রথমে আনার জন্য। ইম্প্যাক্টটা কীরকম? ফর এক্সাম্পল আপনি একটা সার্টিফিকেট অর্জন করলেন, আমাদের দেশের পরিস্থিতি আপনি বুঝতে পারছেন ইতিমধ্যে, অনেক ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম যারা কমপ্লিট করেছে তারা কিন্তু এখনো পর্যন্ত জব পাচ্ছে না। ওকে, তাদের জন্য তারা ডিজায়ার যে ফিল্ডগুলোর জন্য তারা কেরিয়ার চুজ করেছিল, একটা সময় দিয়ে ডিগ্রি অর্জন করেছিল, সেই জায়গাগুলোতে কিন্তু তারা ল্যান্ড করতে পারছে না, বিকজ তাদের অনেক ধরনের স্কিল রিলেটেড প্রবলেম, কমিউনিকেশন স্কিল, যেটা অ্যাকচুয়াল ফিল্ডে অ্যাপ্লাই করা যে স্কিলগুলো সেগুলো তার মধ্যে নাই। তার ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে জাস্ট থিওরিটা সে হয়তো কনজিউম করেছে, ভালো একটা সিজিপিএ নিয়েছে, তো ফিল্ড ওয়ার্কের কাছে কিন্তু জিনিসগুলো তার জন্য একটা বাধা হয়ে দাঁড়াইছে। তো যখন আপনি একটা বাইরের দেশে ডিগ্রি নিতে যাবেন, যদি আপনি ডিপ্লোমাটা বাইরের দেশে করতে যান, তাহলে কি ইম্প্যাক্ট ক্রিয়েট করবে সেটাকে আপনি আগে ফার্স্টে অ্যানালাইসিস করবেন। সেটার উপর বেস করে আপনি কি আসলে কম্পিউটার সায়েন্সে পড়বেন, নাকি বিজনেস রিলেটেড মেজর পড়বেন, নাকি এগ্রিকালচার নিয়ে পড়বেন, নাকি নার্সিং পড়বেন, নাকি সাইকোলজি বা ফিলোসফি এসব নিয়ে পড়বেন। তো এই জিনিসগুলো আসলেই হচ্ছে, এই চিন্তাধারাটা যখন আপনার মধ্যে আসবে তখন আপনি এই জিনিসগুলো নিয়ে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন, আপনার জন্য একটা ভালো সিদ্ধান্ত আপনি আনতে পারবেন। এরপরের পয়েন্টে আসি এখন, মার্কেট রিয়েলিটি। মার্কেট রিয়েলিটি জিনিসটা যদি রিয়েলাইজ করতে চান তাহলে বাংলাদেশের বর্তমান মার্কেট দেখেন। আমরা সবাই ডিগ্রি নিয়ে বসে আছি। আপনি বাংলাদেশের পরিসংখ্যান যদি দেখেন যে কত লক্ষ মানুষ আমরা বেকার পড়ে আছে এখন পর্যন্ত, আমাদের সবার ডিগ্রিধারী। বাংলাদেশের যদি ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করি, আদার প্রত্যেকটা দেশের অন্য দেশের সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে আমাদের দেশে শিক্ষিতের হার আমরা
যদি এটা একটা পরিসংখ্যানের দিকে চিন্তা করি তাহলে কত পার্সেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রির জিডিপির সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই তাহলে আমরা কতটা পিছিয়ে সেটা আমরা রিয়েলাইজ করতে পারছি। তো এই জায়গাটাতে আপনি অবশ্যই যখন কোনো একটা মেজর চুজ করবেন বা দেশের বাইরে থেকে ডিগ্রি নেবেন কিনা আমরা দেশের থেকে ডিগ্রি নেবেন, সেক্ষেত্রে এই জিনিসটা আপনি সবসময় মাথায় রেখে কাজ করবেন যে আপনার যে ডিগ্রিটা নেবেন এবং আপনার যে ফিল্ডের জন্য আপনি ডিগ্রিটা নিচ্ছেন, যে স্কিলটা শিখতেছেন, সেটার মার্কেট ডিমান্ডটা আগামী 5 বছর 6 বছর 10 বছর পর কেমন হবে। আপনি এখন হয়তো মার্কেট আছে, আপনি রিসেন্ট একটা অবস্থা দেখেন যে এআই আসার পর মার্কেটে যে যে জবগুলো কলাপস করতেছে, সেই জিনিসগুলো ওরা কিন্তু রিসেন্টলি ডিগ্রি নিয়েছে, এটা নিয়ে কিন্তু ভার্সিটির মেজরও ছিল। কিন্তু এই মুহূর্তে এসে আপনি যদি চিন্তা করে দেখেন, চায়না বিগত 5 বছরে প্রায় 12,000 ডিগ্রি ক্লোজ করে দিয়েছে। কেন? আমাদের দেশে আমরা কত কত হাজার ডিগ্রি ক্লোজ করতে পারছি আমরা। তো এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলোকে আমাদের চিন্তাধারার মধ্যে রেখে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে। ওকে, আমরা এখন হচ্ছে আমাদের পরের স্লাইডে যাচ্ছি। আমরা এখানে চায়নার 6টা অপরচুনিটি নিয়ে কথা বলবো, যেগুলো আপনাকে হয়তো চায়নার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও আপনার আরেকটা বিষয় হচ্ছে, আমি শুধুমাত্র এখানে গুলো নিয়ে কথা বলবো না, এখানে চায়নার যেগুলো যেসব বাধা আপনার জন্য আসতে পারে সেই বিষয়গুলো থাকবে। আমি জাস্ট এগুলোর এগেনস্টে, ফর এক্সাম্পল স্কলারশিপ, আপনি এটারও, আমি যেহেতু অপরচুনিটির কথা বলছি, আপনি কম্পেয়ার টু বাংলাদেশ আপনাকে এটা চিন্তা করতে হবে বাংলাদেশের সিনারিওতে বিষয়টা কেমন। এজ আপনি একজন বাংলাদেশের স্টুডেন্ট, আপনি জানেন আসলে বাংলাদেশের সিনারিওটা, আপনাকে নিজেই তখন কম্পেয়ার করতে পারবেন। তো ফার্স্ট অফ অল চায়নার কাছে যেটা আসে সাধারণত সেটা হচ্ছে স্কলারশিপ অপরচুনিটি। ডেফিনেটলি চাইনিজ গভর্নমেন্ট বিগত আমাদেরকে 10-20 বছর যাবত একটা বিশাল অ্যামাউন্ট অফ ফান্ডিং দিয়ে আসতেছে, শুধুমাত্র বাংলাদেশ না, আসলে তাদের সাথে কূটনৈতিক যে সকল দেশের সাথে সম্পর্ক ভালো এবং ওয়ার্ল্ড ওয়াইডলি ভালোভাবেই ওরা স্কলারশিপ ফান্ডিংটা দিচ্ছে। তবে আমাদের দেশের ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটা মিস ইউজ হয়ে গেছে আমাদের। আমরা প্রপারলি স্কলারশিপটা যাদের জন্য দেওয়া হয়েছে, স্কলারশিপটা অ্যালোকেশনের জন্য, স্কলারশিপের ফান্ডিংটাকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য যে বিষয়গুলো করা দরকার আমরা এগুলো করতে পারি না আনফর্চুনেটলি। সো আমি চাই না যে আপনারাও এই ক্ষেত্রে, আমাদের বর্তমান জেনারেশনও এই জিনিসটা হোক, তারা প্রপার প্ল্যানিং না করে যদি যখন একটা ডিগ্রি ল্যান্ড করা হয় তখন আসলে স্কলারশিপটা মিস ইউজ হয়ে যায়, বিকজ ক্যারিয়ারের এই জিনিসটা আর কাজে আসে না। তাই স্কলারশিপ অবশ্যই ডেফিনেটলি আছে চায়নার ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে। আপনি একদম ফুল ফ্রি তো অবশ্যই, অর্থাৎ আপনার অ্যাকোমোডেশন ফ্রি থাকে, টিউশন ফ্রি থাকে আপনার। এরপরে হচ্ছে অনেকে স্টাইপেন্ড পায়, যাদের এইজ 18-র উপরে সাধারণত তারা এক্ষেত্রে স্টাইপেন্ডটাও পাচ্ছে। আবার এখন রিসেন্টলি এই বছর একটা স্পেশাল প্রোগ্রাম লঞ্চ করেছে, যেটা হচ্ছে হাফ টাইম স্টাডি হাফ টাইম ভিসা, অর্থাৎ আপনি অন ক্যাম্পাসেই জব করতে পারবেন। এই ধরনের একটা ইনস্টিটিউশন এবার আপনার ডিপ্লোমা প্রোগ্রামটা চালু করেছে। তো সেই ক্ষেত্রে আবার সবার জন্য না, একটা এজ লিমিটেশন আছে, আন্ডার 22 পর্যন্ত যারা বয়সের মধ্যে আছেন আপনারা এটাতে চাইলে অ্যাপ্লাই করতে পারেন, বিশেষ করে যারা ভোকেশনাল এডুকেশনের জন্য যাচ্ছেন তারাই এই প্রোগ্রামটাতে এনরোল করতে পারেন। ওকে, পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল ওয়ার্ক। প্র্যাকটিক্যাল ওয়ার্কের বিষয়ে যদি আমি আসি, প্র্যাকটিক্যাল ওয়ার্কটা কীরকম, যে এখানে আপনাকে প্রত্যেকটা কিছু ধরিয়ে দেওয়া হচ্ছে, ধরে করা হচ্ছে। আসলে অনেকগুলো ইনস্টিটিউশনে সিনারিওটা হচ্ছে, ভালো ভালো ইনস্টিটিউশন যেগুলো আছে সেখানে অবশ্যই ল্যাব ফ্যাসিলিটি অনেকটা ভালো, এবং ইনস্ট্রাক্টর যখন আপনার ভালো হবে, চাইনিজ ভাষায় লাওসি বলে, ওনারা যখন আসলে প্রপার আপনার সাথে ওই রকম ফ্রেন্ডলি হবে, ওই রকম গ্রোথ ফ্রেন্ডলি হবে, আপনি অবশ্যই ওই জিনিসটা আপনার জন্য, আপনি হ্যান্ডস অন ওয়ার্কগুলো করেও মজা পাবেন, ওয়ার্কশপগুলো করে, ওখানে যে ল্যাব আছে, ল্যাব ফ্যাসিলিটিগুলো আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন। তবে অনেকগুলো ইনস্টিটিউশনের ডিপ্লোমার আমার কাছে যতগুলো রিপোর্ট আছে, অনেকগুলো ইনস্টিটিউশন এমনও আছে যেখানে হচ্ছে আসলে ওনাদেরকে ল্যাবে পর্যন্ত অ্যাক্সেস, মানে প্রপারলি, আসলে ল্যাব আছে কিন্তু ল্যাবগুলো ইউটিলাইজ করা হয় না ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, এই ধরনের কিছু রিপোর্ট আছে। তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে হচ্ছে ইউনিভার্সিটি চোজের, ইনস্টিটিউশন চোজের ক্ষেত্রে। এবার আসি হচ্ছে 3 নম্বর পয়েন্টে, চাইনিজ লাইফ অ্যান্ড কালচার। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, অনেকে আমরা শুধু এটা চিন্তা করি ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আমি শুধু কলেজে যাব, ওখানে পড়াশোনা করব, পড়াশোনা করার পর আমার ওই ক্যাম্পাসের মধ্যেই জীবন। আসলে এটা ইন্টারন্যাশনাল লাইফস্টাইল মোটেও না। একজন ইন্টারন্যাশনাল লাইফস্টাইল হচ্ছে আপনি ওখানের সাথে কমিউনিকেট হওয়া, ওই লাইফস্টাইলটাকে ইনহেরিট করা। ওই লাইফস্টাইল, মনে করেন যে এই যে চায়না, বর্তমান যে চায়না, তারা যে এতটুকু পর্যন্ত এগিয়ে আসছে, পৃথিবীর এখন ওয়ার্ল্ড লিডিং পজিশনের মধ্যে আছে, ওরা এটা কিভাবে পারছে? ওরা এটা আসলে ওদের প্রতিটা জনগণ, ওদের প্রতিটা স্টুডেন্ট, ওদের টিচার, ওরা প্রফেসররা, তারা কিভাবে আসলে লাইফটা লিড করে, এটা কিন্তু আপনি চোখে না দেখলে কখনো নিজের চোখে এই জিনিসগুলো আপনি উপলব্ধি করতে পারবেন না এবং ইনহেরিটও করতে পারবেন না নিজের মধ্যে। তাই যারা আসলে বিশেষ করে চাইনিজ লাইফস্টাইল নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড,
যাদের ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে মনে হচ্ছে যে আপনি এটাকে এক্সপ্লোর করতে চান, ডেফিনিটলি এটা অনেক মুখ্য ভূমিকা রাখবে। আমার মনে হয় এখানে অন্যান্য যতগুলো পয়েন্ট আছে, আমি এখানে যতগুলো পয়েন্টের কথা বলেছি, যাদের অ্যাকচুয়ালি চাইনিজ লাইফস্টাইল নিয়ে প্ল্যান চিন্তাধারা আছে, চাইনিজ ভাষা শিখবেন, এই লাইফস্টাইলটাকে এক্সপ্লোর করবেন, ওখানের বিজনেস, ওখানের যে শিক্ষাগুলো আছে ওগুলোকে ইনহেরিট করার চেষ্টা করবেন, তাহলে ডেফিনিটলি ইটস কুড বি এ ভেরি গুড পয়েন্ট আপনাদের জন্য। তো এইটা ডেফিনিটলি আপনাকে অন্য সবকিছু থেকে এগিয়ে রাখবে এই জায়গাটাতে। তো আপনি যখন এগুলো নিয়ে চিন্তা করবেন, এটাকে প্রথমে না রেখে আপনি এটাকে প্রথমে রাখতে পারেন। কারণ হচ্ছে যে এটা আমি দিয়েছি জাস্ট আপনারা সবাই, আমরা সবাই এখানে হুক হয়ে যাই এই জায়গাটাতে। কারণ আমরা সাধারণত ব্যাচেলর ডিপ্লোমাতে আমি যেটা পরিসংখ্যান আমার হাতে আছে সেটা হচ্ছে বিশেষ করে ওই সকল স্টুডেন্ট চায়না ডিপ্লোমা প্রোগ্রামের দিকে আগাইছে যারা হচ্ছে বিশেষ করে হচ্ছে ফান্ডিং রিলেটেড ইস্যুর মধ্যে ছিলেন। ওকে, সো এই জায়গাটাতে আমাদের একটা প্রবলেম, আমাদের দেশে যখন আমরা কোনো কিছু নিয়ে আসলে কম্পেয়ার করি, কোনো কিছু বিষয় নিয়ে অ্যানালাইসিস করি, আমরা আসলে ফাইন্যান্সিয়াল জিনিসটাকে সর্বপ্রথমের দিকে রাখি। ওকে, সো এই জায়গাটা থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে, তখন আমরা ইম্প্যাক্ট কেন্দ্রিক চিন্তা করলে রিটার্নটা অনেক ভালো পাওয়া যায়। আমরা এবার আসি হচ্ছে 4 নম্বর পয়েন্টে, মডার্ন ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস যেগুলো আছে। অবশ্যই চায়নার আপ টু ডেট মডার্ন ফ্যাসিলিটিস, তাদের ল্যাবগুলো অনেক বেশি এনরিচ। আপনি যদি আপনাদের দেশের পয়েন্ট অফ ভিউতে চিন্তা করেন যে আমাদের দেশের যে ল্যাবগুলো আছে আমাদের ডিপ্লোমা ইনস্টিটিউশন বা আদার ইনস্টিটিউশনগুলোতে, সেগুলোর ক্ষেত্রে আমরা কতটা পিছিয়ে সেটা আপনারা ভালোভাবে জানেন, এবং আমি অনেকগুলো ইনস্টিটিউশনের স্টুডেন্টদের সাথে কথা বলেছি, তাদের ল্যাবের বিষয়গুলো নিয়ে যথেষ্ট কনসার্ন। তো সেদিক থেকে আপনারা অবশ্যই এই জায়গাটাতে অনেক বেশি একটা ফ্যাসিলিটিস পাবেন। কারণ শুধুমাত্র ল্যাবটা ইউনিভার্সিটি ল্যাবের কথা না, এখানে সম্পূর্ণ একটা ইউনিভার্সিটি ইনস্টিটিউশন সিস্টেম, তারপর হচ্ছে গভর্নমেন্টের সিস্টেমগুলো এবং আদার্স যে বিষয়গুলো আছে যে আশেপাশের প্রত্যেকটা কিছুই কিন্তু অনেক বেশি স্টাবলিশড এবং হচ্ছে যে আপডেটেড। তো আপনারা সরাসরি জিনিসগুলো নিজের চোখে দেখবেন, ইউটিলাইজ করতে পারবেন। সেই এর চেয়ে বড় পয়েন্ট কিন্তু আর কিছু হয় না যখন আপনি কোনো কিছু একটা শিক্ষানবিশ পর্যায়ের মধ্যে আসেন, যে কোনো কিছু একটা বিষয় শিখতেছেন, যে আপনার চোখের সামনে যখন আপ টু ডেট এনভায়রনমেন্টটা থাকবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটার প্রতি আপনাকে উদ্বুদ্ধ করবে। যদি আপনার শিকার মানসিকতা থাকে, তো এই প্রশ্নটা আপনার জন্য তখন এই পয়েন্টটা আপনার জন্য অনেক বেশি কাজে দিবে, যে আপনি রিয়েলাইজেশনটা আপনাকে অনেক বেশি এখানে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এরপর যেটা আসি 5 নাম্বার পয়েন্টে, 5 নাম্বার পয়েন্টে যদি আমরা যাই, সেটা হচ্ছে লেটেস্ট ইনোভেশন। লেটেস্ট ইনোভেশনের দিক থেকে ফর এক্সাম্পল আমরা দেখতে পারি, আপনি মনে করেন চায়নার একটা ডরমেটরিতে আছেন, ওখানে ডরমেটরি সিস্টেমগুলো আপনার, আমরা আসলে ওখানে যে পানি খাওয়ার যে সিস্টেমগুলো আছে, ওগুলি কিভাবে আসলে অ্যাপসের থ্রুতে আপনি পানির জন্য পে করতেছেন, আপনি দেখতেছেন যে আপনার ইলেকট্রিসিটি বিল বা পানির বিল প্রত্যেকটা কিছু কতটা আপডেটেড। এরপর হচ্ছে আপনি পাশে দিয়ে যাচ্ছেন, যে আপনার বুলেট ট্রেন আপনার পাশে দিয়ে যেতে নিজের চোখে দেখতেছেন, তো নিজের মধ্যে তখন এই বিষয়টা আসে যে আসলে আমি চায়না লাইফস্টাইলটা কেমন, যে এই জিনিসটা আসলে ওরা করছে কেমনে। তখন আপনি আসলে নতুন কোনো কিছু নিয়ে বিষয় নিয়ে চিন্তা করতে পারবেন, যে আপনার এই জিনিসটাই আপনাকে হচ্ছে সবচেয়ে বড়, আপনার সবচেয়ে বড় শিক্ষক, যেটা আপনার আশেপাশের জিনিস আপনাকে শিখাবে। একটা লার্নিং এনভায়রনমেন্ট হয় কেমন, সেটা আপনি তখন দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। এরপর হচ্ছে নাম্বার 6 পয়েন্ট হচ্ছে 3+2 ব্যাচেলার্স পাথওয়ে। আমরা সাধারণত এখানে একটা উইনিং পয়েন্ট আছে, সেটা সময়ের দিক থেকে। চায়নায় হচ্ছে যারা ডিপ্লোমা প্রোগ্রামে জয়েন করেন, আপনাদের জন্য 3 বছর ডিপ্লোমা প্রোগ্রাম, 2 বছরের ব্যাচেলর কমপ্লিট করার একটা সুযোগ আছে। তো যেটা আমাদের সাধারণত আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল সময় লেগে যায়। তো এটা একটা ভালো একটা ইউটিলাইজিং পয়েন্ট হতে পারে আপনাদের জন্য। এটাকে আপনারা এই পয়েন্টটাতে রাখতে পারেন। এবার আসি আমাদের পরবর্তী স্লাইডে। এই পয়েন্টটাতে আমরা কথা বলবো হচ্ছে চায়নার ডিপ্লোমার, এই চায়নার ২টা কান্ট্রি, যে আমাদের দেশ এবং দেশের বাইরের যে চীনের ডিপ্লোমা, সেটার কম্প্যারিজন সিনারিওটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে হচ্ছে কম্প্যারিজনটা কেন ম্যাটার করছে, প্রথম পয়েন্টটা। কম্প্যারিজনটা এজন্যই ম্যাটার করছে, দেশ এবং দেশের বাইরের ডিগ্রি। এখানে একটা প্রথম পয়েন্ট আসে যে আসলে চায়নার ডিগ্রিটা দেশের জন্য কতটা ভ্যালুয়েবল। আমি কি আসলে চায়নায় ডিপ্লোমাটা কমপ্লিট করে এসে দেশে জব করতে পারবো? এ ধরনের অনেক ধরনের প্রশ্ন থাকে। আবার ৩ বছরের ডিপ্লোমার সাথে বাংলাদেশের ৪ বছরের ডিপ্লোমা, একটা কম্প্যারিজন ডেফিনিটলি আছে। আর ওখানের ডিপ্লোমার প্রোগ্রামের ক্ষেত্রে আমি কি আসলে ইংলিশে পড়বো না চাইনিজে পড়বো? তারপর হচ্ছে আমি আসলে এই ডিপ্লোমাটা কমপ্লিট করার পরে চায়নাতে কি আসলে ব্যাচেলর এপ্লাই করতে পারবো কিনা, বা বাংলাদেশে এসে ব্যাচেলর করতে পারবো কিনা? এই ধরনের অনেকগুলো কনফিউশন অবশ্যই আছে বিধায় এখানে কম্প্যারিজনটা ম্যাটার করছে। তারপর দ্বিতীয়ত যদি আমরা দ্বিতীয় পয়েন্টে যাই, সেক্ষেত্রে হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হিসাবে কম্পেয়ার করা। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হিসেবে চায়না কেমন? ওকে? আম এখানে আসলে অ্যাজ একজন ইন্টারন্যাশনাল হিসেবে আমার জন্য কি আসলে নতুন কোনো অপরচুনিটি ওপেন হবে কিনা? আমার এই ডিপ্লোমাটা কমপ্লিট করে বা ওখানে ডিপ্লোমার পর ব্যাচেলরটা কমপ্লিট করে আমি ইউরোপ বা ইউরোপের, মিডল ইস্টে বা অন্যান্য ওয়ার্ল্ড ওয়াইড নেক্সট আপকামিং যে অপরচুনিটিগুলো ওপেন হবে, সেগুলো কি আমাকে ওখানে ল্যান্ড করার ওই সুযোগটা করে দিবে কিনা? সেটা একটা পয়েন্ট। ৩ নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে চাইনিজ প্রিমিয়াম স্কিল। ওকে? চায়নার যে স্কিল সেটগুলো আছে সেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এখানের
এই পয়েন্টগুলো আমরা কতটা কাজে লাগাতে পারবো। ডেফিনেটলি চায়নাতে যারা বিজনেস করতে চাচ্ছেন বিশেষ করে, আর চায়নার আপ টু ডেট বর্তমান টেকনোলজিগুলো, ইলেকট্রিক ভেহিকেল টেকনোলজি, চায়নার এআই টেকনোলজি, রোবোটিক্স, অনেকগুলো টেকনোলজি আসছে। তো এগুলো হচ্ছে আমরা যদি শিখার জন্য আগ্রহ থাকে তাহলে ডেফিনেটলি আমাকে ওখানে যেতে হবে এবং ওখানে ওই জিনিসগুলোকে কীভাবে আসলে প্রোডাকশন হচ্ছে, এগুলো সাপ্লাই চেইনগুলো কীভাবে ওয়ার্ক করতেছে সেই জিনিসগুলোকে দেখার একটা সুযোগ অবশ্যই ওই জায়গাটাতে আছে। তারপর লেটেস্ট পয়েন্ট হচ্ছে কোয়ালিটি অফ ভোকেশনাল এডুকেশন। অবশ্যই এখানে একটা প্রশ্ন থেকে যায়, চায়না কিন্তু আবার সব ভোকেশনাল ইনস্টিটিউশন কিন্তু কোয়ালিটি এডুকেশনটা দিতে পারছে না এখনো পর্যন্ত। চায়নার বিশেষ করে হচ্ছে লোয়ার গ্রেডের এখানে একটা তো অবশ্যই স্কেল আছে। তারা ইন্টারন্যাশনাল, তারা চাইনিজ এডুকেশনের জন্য চাইনিজদেরকে ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে এখানে ইন্টারন্যাশনাল যারা স্টুডেন্টরা যায় তাদের ক্ষেত্রে অতটা বেশি ফোকাস দিয়ে ওই কাজগুলো শেখানো হয় না। তো সেক্ষেত্রে অনেকে অনেক ল্যাগ বিহাইন্ড পড়ে থাকে, তারা তো বুঝতেও পারে না যে আসলে কতটা জিনিস শেখানো উচিত বা কতটা উচিত না। সেই জিনিসগুলো কম্পেয়ার করতে পারে অনেক পরে এসে, ব্যাচেলরে এসে রিয়েলাইজ করতে পারে যে আসলে আমার তো এটা করানো হয় নাই বা ওইটা একটা সমস্যা। তো আমাদের দিক থেকে এই জিনিসটা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিটিটা এখানে ডেফিনেটলি ম্যাটার করে। এই জিনিসটাকে আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে যে চায়নায় যখন আমি একটা ভোকেশনাল ডিগ্রি নিতে যাচ্ছি তখন কি আসলে আমার জন্য প্রপারলি ওই ডিগ্রিটা আমার জন্য যে ইনস্টিটিউশন থেকে নিচ্ছি ওইটা আমাকে পরবর্তীতে ব্যাচেলর বা আমার নেক্সট পাথওয়ের জন্য কতটা আমাকে ক্লিয়ার করে দিচ্ছে। এবার আসি হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রামটা কাদের জন্য এবং কাদের জন্য না। ডিপ্লোমা প্রোগ্রামটা তাদের জন্যই যারা হচ্ছে, তাদের জন্যই না যারা হচ্ছে আমরা বিশেষ করে দেশের জব সেক্টরে এসে বাংলাদেশ গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা আছে বাংলাদেশের সরকারি জব করবেন, তাহলে আপনাকে অবশ্যই আমরা সাজেস্ট করবো যে আপনি, আমার সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে আপনি বিদেশের ডিপ্লোমা নিয়ে কোনো লাভ নেই এক্ষেত্রে। আপনার বেটার যে বাংলাদেশের ভালো একটা প্রতিষ্ঠান থেকে পলিটেকনিক থেকে ডিপ্লোমাটা কমপ্লিট করা, সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট জবের জন্য অনেকগুলো ফ্যাসিলিটিস পাবেন। যেহেতু এখানে একটা পয়েন্ট আছে বিসিএস এর প্রিপারেশন আছে যারা বিসিএস কেন্দ্রিক কেরিয়ার করতে চাচ্ছেন। তারপর হচ্ছে লোকাল গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো এবং হচ্ছে সার্টিফিকেট, যাদের শুধু সার্টিফিকেট নিয়ে চিন্তা আছে আর কোনো বিষয় না, আসলে বাইরের স্কিলগুলো কি হচ্ছে না হচ্ছে আপনি আপ টু ডেট করার ক্ষেত্রে আপনার ওগুলো নিয়ে তেমন একটা আগ্রহ নেই, তাহলে হয়তো বাইরের ডিপ্লোমাটা আপনার জন্য না। কাদের জন্য এটা হচ্ছে আ আপনার ক্ষেত্রে যদি আপনার এটা একটা চিন্তাধারা থাকে আপনি নিজে কোনো কিছু করতে চাচ্ছেন, ওকে? আপনি কোনো একটা ইমপ্যাক্ট, ফর এক্সাম্পল আপনি ইভি নিয়ে পড়াশোনা করে বাংলাদেশে ইভি প্রবলেমগুলো সলভ করবেন। এ ধরনের কোনো একটা স্টার্টআপ দেওয়ার চিন্তা আছে। এটা নিয়ে আপনার কোনো একটা সাপোর্ট নিজস্ব ইকোসিস্টেম করার চিন্তা আছে, নিজস্ব বিজনেস প্ল্যান আছে। তাহলে আপনি ডেফিনিটলি আপনার যাওয়া উচিত, গিয়ে ডিপ্লোমাটা করে ওখানে হ্যান্ডস অন সবকিছু শিখে দেশে এসে এপ্লাই করা বা দেশের বাইরে যেকোনো জায়গায় আপনি এটার অপরচুনিটি লুক ফরওয়ার্ড করতে পারেন। বাংলাদেশ তাছাড়া হচ্ছে চাইনিজ কোম্পানি যেগুলো এমএনসি আছে ওখানে কাজ করার যদি ইচ্ছা থাকে আপনাকে ডেফিনিটলি দ্যাট মিনস ইটস গুড অপরচুনিটি ফর ইউ। তারপর পরবর্তী পয়েন্ট হচ্ছে নিজের বিজনেস, সেটা তো বললামই। তারপর হচ্ছে আপনার যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি আসলে রিয়েল লাইফ কোনো একটা প্রবলেম সলভ করবেন, অ্যাকচুয়ালি এটা ম্যাটার করে। কারণ হচ্ছে যে আপনি যেখানেই যান না কেন আগামীতে এত সম্ভব না যে বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা সবার জন্য জব ক্রিয়েট করা। ডেফিনিটলি আপনাকে নিজস্ব কোনো কিছু না কোনো কিছু না কিছু করতে হবে যেটার থ্রুতে আপনি নিজেকে আম নিজের জন্য একটা ডোমেইন ক্রিয়েট করতে পারবেন, ওয়ার্কিং ডোমেইন। ওকে, আমরা এরপর পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই পয়েন্টে আমাদের যেটা নিয়ে কথা হবে হচ্ছে যে আপনাদের সাবজেক্ট চুজিং নিয়ে, ঠিক আছে? কোন সাবজেক্টগুলো চায়নার জন্য স্ট্রং পয়েন্ট, কোনগুলো উইক পয়েন্ট, ওকে? আপনি কি আসলে রাইট সাবজেক্ট কোনটা হিসেবে ধরবেন, কোনটাকে রাইট সাবজেক্ট? সিএসসি হতে পারে সবার জন্য এখন, অ্যাকচুয়ালি যদি বলতে যাই কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট এমন হয়ে গেছে এটা সবার জন্যই রাইট সাবজেক্ট, এরকম হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি আউটকাম চিন্তা করতে যান, এই ডিগ্রিটা কমপ্লিট করার পর আপনি কি আসলেই ফিল্ডে ল্যান্ড করতে পারছেন কিনা, ওই পরিমাণে স্কিল আপনি গ্রেপ করতে পারছেন কিনা, এটা আসলে অনেক ক্ষেত্রে আমরা দোষ দিয়ে থাকি ভার্সিটি সিস্টেমগুলোকে যে ভার্সিটি আমাকে এটা দিচ্ছে না ওটা দিচ্ছে না। আসলে নিজের জন্য অনেকগুলো আগে প্রথমে নিজেকে জাস্টিফাই করতে হবে, আমার জন্য কম্পিউটার সায়েন্স কিনা, আমার জন্য মেকানিক্যালস কিনা, আমার জন্য এগ্রিকালচার কিনা। এটার উপর পরবর্তীতে পয়েন্ট আসবে যে আপনি ইউনিভার্সিটির কোয়ালিটিটা কম্পেয়ার করবেন বা ইনস্টিটিউশন কোয়ালিটি বা ডিগ্রি কোয়ালিটি, সেগুলো পরবর্তীতে কাউন্ট করতে হবে। বিকজ অ্যাজ এ স্টুডেন্ট আমরা অনেক ক্ষেত্রে নিজেরাই রেডি থাকি না যে ওই জিনিসগুলো নেওয়ার জন্য বা ওগুলোর প্রতি আগ্রহই থাকে না। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখানে 4টা উইনিং সাবজেক্ট নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি আজকে। ফার্স্ট অফ অল হচ্ছে সাবজেক্ট চুজিংয়ের ক্ষেত্রে এগ্রিকালচার অ্যান্ড স্মার্ট ফার্মিং, এটা বাংলাদেশের জন্য আগামীতে সবচেয়ে বড় একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে। এগ্রিকালচার প্লাস হচ্ছে স্মার্ট ফার্মিংয়ের বিষয়গুলো। কারণ হচ্ছে আমাদের দেশে একটা বিশাল গ্যাপ রয়ে গেছে এখনো পর্যন্ত। তো এটা নিয়ে আপনি সাবজেক্ট চুজিংয়ের সময় এটাকে দেখতে পারেন। ইলেকট্রিক ভেহিকলস অ্যান্ড নিউ এনার্জি, ডেফিনেটলি এখন সবগুলো ইভি হয়ে যাচ্ছে। আপনার এখন আর অয়েল দিয়ে সামনে গাড়ি চালানোর মতো আপনি দেখতেছেন যে বিওয়াইডি আসছে, তারপর হচ্ছে অন্যান্য ইলেকট্রিক বাইকগুলো আসতেছে। সো ইটস এ নেক্সট আলটিমেট ইন্ডাস্ট্রি, আমরা এটাকে দেখতে পারি। মেরিন অ্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট, কখনো বন্দর কোথাও চলে যাবে না।
সো এটা বিশাল একটা জিনিস যে আপনি যদি পোর্ট ম্যানেজমেন্ট নিয়ে ইচ্ছা থাকে তাহলে ডেফিনেটলি চায়নার লজিস্টিক্স এবং প্লাস হচ্ছে পোর্ট ম্যানেজমেন্টগুলো অনেক ভালো। তো আপনি এখান থেকে এই জিনিসটা নিয়ে পড়াশোনা করতে পারেন। তারপর হচ্ছে সাপ্লাই চেইন অ্যান্ড ক্রস বর্ডার লজিস্টিক্স। এটা হচ্ছে বিজনেস তো অলওয়েজ ওভার দ্য ওয়ার্ল্ড, এটা সবসময় থাকবে। তো এটা নিয়ে আমরা সাধারণত আমাদের দেশেও তেমন একটা ডিগ্রি বা পড়াশোনা নাই। ক্রস বর্ডার ইকোনমিক্স, ক্রস বর্ডার ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেইন, এগুলো সাপ্লাই চেইন আছে কিন্তু ক্রস বর্ডার এই ধরনের আরও স্পেশাল অনেকগুলো ডিগ্রি আছে ওখানে। আপনি যখন ডিপ্লোমা নিয়ে পড়বেন আপনি ডিপ্লোমার সাবজেক্টগুলোর দিকে দেখবেন, এগুলোর অনেকগুলো সাবজেক্ট ওখানে আছে, আপনি জিনিসগুলো নিয়ে আপনারা দেখতে পারেন ডেফিনেটলি। আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে একটা ইনস্টিটিউশন আনছি, সুজু পলিটেকনিক ইনস্টিটিউট অফ এগ্রিকালচার। ওকে, এখানে 4টা প্রোগ্রাম নিয়ে আছে। একটা হচ্ছে গার্ডেন, একটা এখানে হচ্ছে হর্টিকালচার টেকনোলজি, তারপর হচ্ছে আপনার স্মার্ট এগ্রিকালচার টেকনোলজি অ্যান্ড ইকুইপমেন্ট, ক্রস বর্ডার অ্যান্ড কমার্স। একটা ইনস্টিটিউশন আমি এটা এক্সাম্পল হিসেবে এখানে আনছি। আমরা অনেক সময় অপরচুনিটি যখন লুক ফরওয়ার্ড করি আমরা সবসময় ইনস্টিটিউশনগুলোকে হচ্ছে আন্ডার এস্টিমেট করি, এটাতে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে যদি আমি আর ওই ইনস্টিটিউশনকে দেখি না, বা বিষয় হচ্ছে এতটুকুই, আমি শুধু বাইরে যাওয়ার জন্য কম্পিউটার সায়েন্স, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স, আর হচ্ছে আপনার ম্যানেজমেন্ট, আর আপনার এদিকে আর কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে এমবিবিএস আছে। এগুলোর বাইরে আসলে আমরা তেমন কোনো সাবজেক্ট দেখি না, কেউ এগ্রিকালচার পড়ার জন্য সাধারণত বাইরে যাওয়ার চেষ্টাই করে না। তো এখানে আসলে অনেকগুলো অপরচুনিটি আছে যেগুলো আপনি এখান থেকে লুক ফরওয়ার্ড করতে পারেন। এই ধরনের মেজর, এতগুলো মেজর আমাদের দেশেও নাই যদি চিন্তা করতে যাই। তো আপনি এই ইনস্টিটিউশনটাতে কস্টটা কেমন সেটা একটু দেখি। এখানে টিউশন ফিটা আন্ডার স্কলারশিপ থাকে, হোস্টেল ফিসও আন্ডার স্কলারশিপ থাকে। ফুড কস্টটা আপনাকে বিয়ার করতে হবে, যেটা পার মান্থ আমাদের দেশের সমান 8 থেকে 10,000 টাকা প্রতি মাসে খরচ হবে। ভিসা এবং ইন্স্যুরেন্সের জন্য 30,000 টাকা প্রতি বছর খরচ হবে। আর ফ্লাইট টিকিট অ্যারাউন্ড 25 থেকে 40,000 টাকা। এটা নির্ভর করতেছে হচ্ছে আপনার ডেস্টিনেশনের উপর, কোন জায়গা থেকে কোন জায়গায় আপনি যাচ্ছেন। আমি জাস্ট এখানে সুযোগের জন্য যদি বলতে চাই তাহলে আপনি অ্যারাউন্ড 35, এটা আসলে ডিমান্ড করতেছে কোন সময়ে আপনি ফ্লাইটটা করছেন। তো দেখেন এটা হচ্ছে আপনার কিন্তু পার ইয়ারলি একটা কস্ট। আপনি দেশের সাথে বিদেশের একটা আমাদের দেশের ইনস্টিটিউশনের একটা ডিপ্লোমা প্রোগ্রামের সাথে আপনি যদি বাইরের দেশের ডিপ্লোমাগুলোকে কম্পেয়ার করতে চান কস্টের দিক থেকে। ওকে, এখন আসি হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে আমি একটা ক্যারিয়ার ম্যাপিং ওয়ার্কশপ নিতে যাচ্ছি আপনাদের জন্য এই সব বিষয়ের উপর কেন্দ্র করে, যেটা হচ্ছে আগামী 30 জুন এখানে ফিলনেস করে আপনাদের সাথে এই হল রুমটাতে একসাথে দেখা হবে, যেখানে হচ্ছে আমি প্রত্যেকটা বিষয়কে আরও ইন ডেপথ এবং ওয়ার্কশিট নিয়ে আপনার পার্সোনালাইজ যে কেরিয়ার পাথওয়ে আছে সেটা নিয়ে আমি কাজ করব। সো এখানে অনেকগুলো পয়েন্ট অফ ভিউ আছে, ভিডিওটা লং হয়ে যাবে, আপনাদের কাছে অনেকে হচ্ছে এগুলোকে আগ্রহ পাবেন না, কারণ হচ্ছে এগুলো পয়েন্ট আছে নির্ভর করতেছে আপনার কেরিয়ার পাথওয়ের সাথে এই কেরিয়ার পাথওয়েগুলোকে কানেক্ট করা। এই ওয়ার্কশপটার মূল উদ্দেশ্য এটাই, আপনাকে বসে হাতে ধরে 2-4 ঘন্টার মধ্যে একদম সব কিছু রেডি করে দেওয়া, আপনি কি আসলে দেশে থাকবেন না দেশের বাইরে যাবেন। এই অপরচুনিটিটা আনলক করার জন্য একটা তথ্যভিত্তিক কর্মশালা আপনাদের জন্য আয়োজন করতে যাচ্ছে আগামী 30 জুন ফিনল্যান্ড স্কোয়ার এখানে অফিসে। সিট কিন্তু খুব লিমিটেড, কারণ হচ্ছে হল রুমের সিট আমরা খুব লিমিটেড রাখছি, বিকজ আপনার 1-to-1 পার্সোনালাইজ কাউন্সিলিং এবং কনসালটেশনটা প্রয়োজন তাই। তাহলে সেদিন দেখা হচ্ছে আপনাদের সাথে। এর পরবর্তী হচ্ছে এখন হচ্ছে এই প্রশ্নটা। এখন মনে করেন আমি এতক্ষণ আপনাদের সাথে অনেকক্ষণ আলোচনা করলাম প্রত্যেকটা পয়েন্ট নিয়ে। এখন আপনার কি মনে হয় যে আসলে চায়না কি ওয়েস্ট অফ টাইম অর ইটস এ অপরচুনিটি? আপনি এটা কমেন্টে জানাতে পারেন। এটার উপর ভিত্তি করে আমরা হয়তো পরবর্তী ভিডিও আনবো আপনার কমেন্ট ফিডব্যাকগুলো অ্যানালাইসিস করার পরে। এতক্ষণ তো আপনারা ভিডিওটা দেখলেন এবং একটা ভিডিওতে আসলে সব কিছু সম্ভব না, কারণ হচ্ছে আপনাদের কেরিয়ারের প্রবলেমগুলো ভিন্ন ভিন্ন, কেরিয়ারের চিন্তা ভাবনাগুলো ভিন্ন ভিন্ন। এখন আমরা যদি একটা বিষয়, এটা না যে এটাই আলটিমেট কেরিয়ার, চাইনা ইজ নট দ্য আলটিমেট কেরিয়ার। ওকে, এখানে অনেক অনেক কেরিয়ার আছে, কিন্তু আমি একটা কেরিয়ারের পাথওয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, অপরচুনিটি কি আছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, এবং হোয়াট আপনার নেক্সট স্টেপটা কি হতে পারে সেটা নিয়ে হচ্ছে আলোচনা করি। এখন আমাদের দিক থেকে আপনার শুরু করতে হবে, কোনো না কিছু থেমে থাকবেন না, কোনো না কিছু নিয়ে শুরু করতে হবে। তো যদি আপনার এরপরেও কোনো কনফিউশন থাকে, আমাদের জন্য হচ্ছে আপনাদের জন্য আমাদের পার্সোনাল কাউন্সিলিং সেশন আছে, সেটার লিঙ্কও কমেন্টে থাকবে ভিডিওর। আপনি এখান থেকে আমাদের সাথে পার্সোনালাইজ, আমাদের যারা কেরিয়ার কাউন্সিলর আছে তাদের সাথে আপনারা বসতে পারবেন। কেরিয়ার কাউন্সিলিংটা নিয়ে একটু কথা বলি, কারণ হচ্ছে এখানে কেরিয়ার কাউন্সিলিং মানে আপনাকে কনভিন্স করা না, প্রত্যেকের সেক্টরে যারা আছে তারাই কিন্তু আপনাকে কাউন্সিলিং করবেন। অর্থাৎ যিনি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছেন উনি আপনাদের সাথে কাউন্সিলিংয়ে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, যিনি সাপ্লাই চেইন নিয়ে পড়তেছেন, যিনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছেন উনি আপনাকে কম্পিউটার সায়েন্সের দিক নির্দেশনাগুলো দিবেন। শুধুমাত্র আমরা এখানে বসে আপনাকে যে শুধু ইনফরমেশন দিতে থাকবো বিষয়টা এমন না, রিয়েল লাইফ সিনারিওগুলো আপনাকে এক্সপ্লেন করার চেষ্টা করবো এই জায়গাগুলোতে, এবং এগুলো ধরে আপনাকে ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট অ্যানালাইসিস করে দেওয়া হবে এবং আপনাকে একটা রিপোর্ট প্রদান করা হবে যাতে আপনি এটার উপর বেস করে ডিসিশনটা নিতে পারেন। এরপর হচ্ছে যে সাবজেক্ট ম্যাপিং এবং রিয়েল ডিমান্ড যেগুলো আছে আপনার কেরিয়ারের সাথে সাবজেক্টটাকে ম্যাপ করে দেওয়া এই জায়গাটাতে, যাতে আপনি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করেন হ্যাঁ আপনি আসলে এটার জন্যই, এটাই আপনার আলটিমেট কেরিয়ার পাথওয়ে হতে পারে আপনার জন্য।
এবং আপনার স্কলারশিপ প্ল্যান করে দেওয়া যে আপনার জন্য আসলে কতটুকু হলে, কারণ হচ্ছে এখানে স্কলারশিপটা একটা বিশাল স্ক্যাম হয়ে আছে, সেটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি। আপনারা অনেকেই শুধুমাত্র একটা ইউনিভার্সিটি বা ডিগ্রি করতে যান যে এটাতে ফুল ফ্রি স্কলারশিপ পেয়ে যাবেন সেই জন্য। আসলে আরেকটা ইউনিভার্সিটি যেটা হয়তো আপনার জন্য ল্যাব ফেসিলিটিস ভালো, আপনার জন্য সবকিছু ভালো, হয়তো এটাতে কিছু টাকা পেয়ে একটু বেশি করতে হতে পারে বা হয়তো নাও হতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট আপনার জন্য কিনা সেই জিনিসগুলো আপনারা বুঝে নিতে হবে। তাই এখানে অনেকগুলো পয়েন্ট যেগুলো আমি আজকে আপনাদেরকে বললাম, সেগুলোকে যদি আপনার জন্য পার্সোনালাইজ ভাবে আপনি কানেক্ট করাতে চান, তাহলে আমাদের কাউন্সেলিং সেশনটা আপনার জন্য অনেক বেটার একটা সলিউশন হতে পারে। আর যারা বিশেষ করে ডিপ্লোমা প্রোগ্রামে এবছর অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাদের জন্য আমার আহ্বান থাকবে আপনারা ওয়ার্কশপটাতে আসেন, একসাথে আমরা বসে বিষয়গুলো নিয়ে আপনার ইন ডিটেলস আলোচনা করবো। এখানে আরো একটা পয়েন্ট অফ ভিউ আছে, শুধুমাত্র আমার সাথে বিষয় না, এখানে 20 জন মানুষ থাকবে, 20 রকমের চিন্তাধারা, তারা কিভাবে করতেছে, তারা তাদের কেরিয়ারটাকে কোন পয়েন্ট অফ ভিউতে দেখতেছে, সেই জিনিসগুলোকে আপনারা কানেক্ট করতে পারবেন খুব ইজিলি। তখন আপনি বুঝতে পারবেন যে এক ধরনের চিন্তাধারা আপনাকে সবসময় কেরিয়ারের আলটিমেট জায়গায় পৌঁছায় দেয় না। আর এই ধরনের সেশনগুলো কেন গুরুত্বপূর্ণ জানেন? এজন্যই যে এই ধরনের কেরিয়ার রিলেটেড, ম্যাপিং রিলেটেড সেশন সাধারণত হয় না। আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন কেরিয়ারের নতুন একটা সিদ্ধান্ত নিই, সেটা আমরা কোথাও লুকিয়ে লুকিয়ে নিই। কেমন? ফর এক্সাম্পল, এটা আমরা আলোচনা করি শুধুমাত্র কয়েকজন মানুষের সাথে, আমাদের ক্লোজ ফ্রেন্ড এতটুকুই, আবার হয়তো একজন কাউন্সিলর এতটুকু, যে আপনাকে হয়তো অত বেশি চিনেও না। তাই আসলে শুধুমাত্র কয়েক মিনিটের ডিসকাশন, কয়েকবার কথা বলা, এতটুকুর উপর আসলে কেরিয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত না। আপনার উচিত যে আসলে অন্যান্য মানুষজন কিভাবে চিন্তা করছে, তাদের কিভাবে চিন্তাধারাটা কেন নিচ্ছে, তার একটা যখন আপনি নিজে কাগজে কলমে আসলে বসে এই জিনিসটা ম্যাপ করছেন, আর একটা ওয়ার্কশিট কেমন হয় কেরিয়ার ম্যাপিং এর, সেই প্রত্যেকটা বিষয় দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ থাকলো আমাদের এই ওয়ার্কশপটাতে জয়েন করা। আই হোপ দ্যাট আপনার এটা একটা ক্যারিয়ার চেঞ্জিং অপরচুনিটি হতে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।